মধ্যপ্রাচ্যে আগ্রাসনের জবাব ইরানের। ইসরায়েল ভূখণ্ডে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বেশিরভাগই আঘাত হানার দাবি তেহরানের। কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তেল আবিবের। টানা 3 দিন ধরে অস্থির সাভার গাজীপুরের শিল্প এলাকা। আজও মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। নবীনগর চন্দ্রায় আজকে আছে শত শত গাড়ি, ভোগান্তি চরমে। বিস্ফোরক মামলায় আরও 7 দিনের রিমান্ডে সালমান এফ রহমান। সাবেক মুখ্য সচিব কামাল সহ 4 জন ডিবিতে গ্রেফতার বিগত সরকারের আরও 3 এমপি। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে পুরো রাজধানী। আক্রান্তের হারে সবচেয়ে নাজুক মুগদা, যাত্রাবাড়ি সহ 5 এলাকা। হটস্পট ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান। মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। কৈলাস থেকে মর্তে দেবী, চণ্ডীপাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। গাজা, লেবাননের পর মধ্যপ্রাচ্য জুড়ে আরও একটি সংঘাতের সূচনা। এবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভূখণ্ডটি লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, যেগুলোর বেশিরভাগই লক্ষ্য বস্তুতে আঘাত হানার দাবি করেছে রেভলিউশনারি গার্ডস বাহিনী। হামলার জবাবে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। তবে তেল আবিব কোনো পদক্ষেপ নিলে চড়া মূল্য দিতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে চলমান পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার ভূখণ্ডটি লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। মুহূর্তেই বেজে ওঠে সাইরেন। আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন স্থানীয় বাসিন্দারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। চলতি বছরের শুরুতে হামাস নেতা ইসমাইল হানিয়া, গত সপ্তাহে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে ইরান। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায়, দখলদারদের বিমান ও রাডার ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অন্তত 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রগুলো। তেহরানের এমন হামলার পর থেমে নেই নেতানিয়াহু প্রশাসন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরান চরম ভুল করেছে, এর জন্য চড়া মূল্য দিতে হবে দেশটিকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেহরানের হামলা ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। সময় মতো উপর্যুপরি জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও। এদিকে ইসরায়েলকে আগাম সতর্ক করেছে তেহরানও। তেল আবিব পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে বড় ধরনের হামলার মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের হামলার পরপরই বিবৃতি দিয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, তেহরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তেল আবিবকে সহায়তা দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। একই পথে হাঁটছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। মৌসুমী সাথী, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, টানা 3 দিন ধরে অস্থির সাভার ও গাজীপুরের তৈরি পোশাক শিল্প এলাকা। আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। নবীনগর চন্দ্রায় আটকে আছে শত শত গাড়ি। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সকালে বাইপাইল এলাকায় বার্স গার্মেন্টসের শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে প্রায় 15 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকে আছে জরুরি পণ্যবাহী গাড়িসহ অসংখ্য যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। এদিকে গাজীপুরে স্বাভাবিক অবস্থায় সকাল শ্রমিকরা দলে দলে কাজে ফিরলেও বেলা বাড়তেই চাকরিসহ বিভিন্ন দাবিতে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এরপরই নলজানি ও ভোগড়া এলাকার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আজকে আমরা 3 দিন থেকে এখানে পড়ে আসি। মীমাংসা হলে আমরা দ্রুত বাড়ি যেতে পারি। আমাদের তো বাড়ি ঘর আছে এখানে, আমাদের এখানে খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। আমি চিটাগাং থেকে আসতেছি, আমি কেমিক্যাল নিয়ে আসতেছি। আমি 2 দিন থেকে রাস্তা আটকা আছি,
আমার মালটা নষ্ট হয়ে গেলে আমি পার্টিকে জবাব দিতে পারবো না। বৃষ্টি হচ্ছে, আবার মনে করেন এই মালের দাম খুব। রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মতো কোনো গতি নাই। এরকম যদি রাস্তা 3-4 দিন ধরে বন্ধ থাকে, কারো যদি কোনো মাথায় ব্যথা না থাকে, তাহলে সাধারণ পাবলিক কি করে চলবে রাস্তায়? যারা আন্দোলন করতেছে ওরা কি চায় এবং কি করতে চাচ্ছে এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারলাম না। রাস্তাও কোনো ছাড়ছে না। সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এরা কি করতেছে কিছুই জানি না। আমাদের দ্রুত জামটা ক্লিয়ার করো, আমাদের জীবনের বিপাকে চলে গেছে। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন রিপোর্টার মোজাফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি বর্তমানে নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনারা জানেন যে দীর্ঘ 3 দিন ধরে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে মূলত এই অবরোধ কর্মসূচি শুরু। সেখান থেকেই 3 দিন পর্যন্ত একটি কারখানার শ্রমিকরা অর্থাৎ মার্স গ্রুপ অফ লিমিটেড কোম্পানির শ্রমিকরা পাওনা বকেয়া বেতনের দাবি সহ আনুষঙ্গিক দাবিতে কিন্তু তারা এই সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। গত 3 দিন ধরে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। টানা 3 দিনের দিন রাত সকাল দুপুর রোদ বৃষ্টির মধ্যেও তারা অবস্থান করছেন সড়কে। এবং একই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই নবীনগর চন্দ্রা মহাসড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট 3 দিন কিন্তু আটকা পড়ে আছে এখানকার পরিবহনগুলো, বিশেষ করে কাঁচামাল সহ বিভিন্ন জরুরি রপ্তানি পণ্য সহ ট্রাকগুলো আটকে রয়েছে, কভার ভ্যানগুলো আটকে রয়েছে গত 3 দিন ধরে। 3 দিন ধরে পরিবহন শ্রমিকদের অবস্থা নাজেহাল অবস্থা। তারা কিন্তু ঠিকমতো খাবার দাবার এবং প্রয়োজনীয় কাজপত্র করতে পারছে না এবং একই জায়গায় অবস্থান করছেন। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তাদের। একই সাথে কিন্তু শ্রমিকরা যেটি বলছেন যে গত 3 দিন ধরে তারা অবস্থান করছেন সড়কে, রাতে দিনে সকালে সর্বত্রই তারা থাকছেন, কিন্তু এখনো পর্যন্ত মালিক পক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেনি বা সমস্যা সংকট সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি। ফলে তাদের যে দাবি যে দীর্ঘদিন তারা বেতন পাননি এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের পাওনা আদি পরিশোধ হয়নি, অভিযোগ রয়েছে একটি শ্রমিক চক্র বা শ্রমিক নেতাদের পক্ষ থেকে কিছু টাকা ঘুষ কেলেঙ্কারির মধ্য দিয়ে কিছু ঘটনা ঘটিয়েছে, যার ফলে তারা বিচার চাচ্ছেন। ফলে তারা একটি দাবি চালিয়ে যাচ্ছেন যে সেটি হচ্ছে তাদের দাবি হচ্ছে তারা ন্যূনতম যে তাদের যে বকেয়া বেতনটা সেই বেতনটা যদি পরিশোধ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা সড়ক থেকে উঠে যেতে চান। কিন্তু প্রক্ষান্তরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ না যাওয়ায় বা যোগাযোগ না করায় কিন্তু কোনো অবস্থাতেই এই সংকটের সমাধান হচ্ছে না। পরিবহন শ্রমিকরা বলছেন যে কাঁচামাল পচে যাওয়ায় এবং জরুরি পণ্য সরবরাহ যেগুলো যেখানে পৌঁছানোর কথা সেইভাবে কিন্তু পৌঁছতে পারছেন না তারা। ফলে দেখা যাচ্ছে যে এই পরিবহনগুলো আটকা পড়ে আছে সড়কের মাঝে এবং দীর্ঘ 3 দিন ধরে এই সংকটে রয়েছেন। তাই দ্রুত এই সমাধানের আশ্বাস চাচ্ছেন তারা। তো সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে শ্রমিক অবরোধের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সড়ক অবরোধের সবশেষ জানতে সরাসরি ছিলাম আশুলিয়ার বাইপাইল এলাকায়। ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার আলাদা 2 বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানের আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ 4 জনকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। এদিকে গত রাতে সাবেক 3 সংসদ সদস্যকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রিমান্ড শুনানির জন্য আরও এক দফা আদালতে তোলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। বুধবার সকালে শুনানি শেষে গত সরকারের এই প্রভাবশালী নীতি নির্ধারককে 2 মামলায় আরও 7 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় 4 দিন ও দোহার থানার বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও এক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই রাতে সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার হন আওয়ামী লীগের আরও 3 সাবেক সংসদ সদস্য। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খুলনা 4 আসনের আব্দুস সালাম মুর্শেদি, মিরপুর থেকে কুষ্টিয়া 4 আসনের আব্দুর রৌফ এবং চট্টগ্রামের খুলশী থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজধানীর কলাবাগান থেকে যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যা, বিস্ফোরণ সহ নানা অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আসলে বেশ তৎপর ভূমিকা পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনী। তারই আওতায় বিভিন্ন মামলা হচ্ছে এবং এই সকল অপকর্মের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে আসলে গ্রেফতার করা হচ্ছে। তো এরই ধারাবাহিকতায় আমরা যেটি দেখতে পেয়েছি যে গত রাতেও আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী সহ আরও 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তো এর মধ্যে আমরা যাদেরকে দেখতে পেয়েছি বা আমাদেরকে ডিসি মিডিয়া যেটি জানিয়েছেন ডিএমপির, তারা হচ্ছেন সাবেক ক্রীড়া সচিব মেজবা উদ্দিন আহমেদ, এছাড়াও রয়েছেন এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসির আদনানকে গ্রেফতার করে আসলে গতকাল রাতে অভিযান চালিয়ে। তো গোয়েন্দা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে, যার ভিত্তিতে গতকাল মধ্যরাতে তাদেরকে আসলে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এবং আমাদেরকে যতটুকু জানতে পেরেছি যে আইনের বাধ্যবাধকতার ক্ষেত্রে আসলে আজ বিকেলের মধ্যে আসলে তাদেরকে কোর্টে তোলার কথা রয়েছে। এছাড়াও আসলে আমাদের কাছে যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটি র্যাব গ্রেফতার করেছে খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি, এছাড়াও যাকে গ্রেফতার করেছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। এছাড়াও কুষ্টিয়া 4 আসনের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুর রফকেও র্যাব গ্রেফতার করেছে। এই দুজনের বিষয়ে এখন পর্যন্ত আসলে তাদেরকে কখন আদালতে তোলা হবে সে বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। বর্তমানে যে আইন আছে তাতে কি কোনো দল যদি দোষী সাব্যস্ত হয় তাতে কি কোনো শাস্তি দেওয়ার সুযোগ আছে? শাস্তি দেওয়ার অধিকার আছে, কিন্তু কি শাস্তি দেওয়া যাবে এইটা সুনির্দিষ্টভাবে নাই বলেই আইনে সেই সংস্কার প্রস্তাবটা করা হয়েছে যে এই বিধানটা যাতে স্পষ্টভাবে সংযুক্ত করা হয়। সুতরাং এইটা আইনের সংশোধনের পরেই বোঝা যাবে যে কি শাস্তি দেওয়া যাবে, কিন্তু বিচার করা যাবে এই ব্যাপারে কোনো বাধা নেই। আপনি একটু আগে যেটা বলছিলেন যে 14 দল, এই 14 দলের ভিতরে যাদের আসামি করা হয়েছে প্রত্যেকটা দলের প্রধানদের কি নাম এখানে আছে? এক। আর দ্বিতীয় গত সপ্তাহে আমরা যেটা ধারণা করেছিলাম আপনার আগের ব্রিফিং অনুযায়ী যে ট্রাইব্যুনাল গঠন হয়ে যাচ্ছে, আসলে আমরা বিভিন্নভাবে নানা গুঞ্জন শুনতে পাচ্ছি। প্রতিবন্ধকতাটা আসলে কোথায়, কেন দেরি হচ্ছে? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে এইখানে কোনো ব্যক্তির নাম ওনারা উল্লেখ করেননি, দলের নাম উল্লেখ করেছেন। রাজনৈতিক দল হিসেবে যে সমস্ত দলের নাম ওনারা উল্লেখ করেছেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে আওয়ামী লীগ এবং 14 দলের অন্যান্য শরিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে দল হিসাবে এই গণহত্যার ব্যাপারে অভিযোগ তারা করেছেন। সুতরাং এই দল হিসাবে তদন্ত করতে গিয়ে দলের কোন পর্যায়ের নেতা বা কি কাঠামোকে তদন্তের আওতায় আনা হবে এইটা আমরা সিদ্ধান্ত নেব আমাদের পরবর্তী সময়। সংগঠনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ করা এবং বিচার করার বিধান আছে, উনি দরখাস্ত দিয়েছেন, ওনার দায়িত্ব উনি পালন করেছেন। বাকিটা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন করবে। আচ্ছা, বিচারক নিয়োগের ব্যাপারে এটা যেহেতু সম্পূর্ণভাবে রাষ্ট্রের হাতে, তবে আমি যতটুকু জেনেছি যে আমাদের রাষ্ট্রের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি দেশের বাইরে থাকাতে এটা খানিকটা বিলম্ব হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই, আমি কোনো সময় উল্লেখ করছি না, যে কোনো মুহূর্তে আপনারা খবর পাবেন, ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। যে আমাদের পক্ষ থেকে কথা শেষ, আমরা অনুরোধ করব আপনাদের যে এখানে 2টা অভিযোগ এসেছে, 2টা অভিযোগ যারা করেছেন 2 জন আছেন, আমাদের জনাব ববি হাজ্জাজ এবং শহীদ আনাসের বাবা পলাশ এখানে আছেন। তাদের বক্তব্য আপনারা শুনেন, আমরা এখানে থাকবো, আপনি তাদের বক্তব্যটা শুনতে পারেন। জি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে
খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন জিয়াদুর রহমানের আদালত। পরে আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিলেন 9 জন, এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি 8 জনকে খালাস দেওয়া হয়েছে। অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছে নিউ ইয়র্কের সুবর্ণ জয়ন্তীর কনসার্ট ও রোড শো আয়োজন নিয়ে। সিলিকন ভ্যালি সহ 4টি স্থানে রোড শোর সিদ্ধান্ত হলেও নিউ ইয়র্ক ছাড়া হয়নি অন্য কোথাও। শর্ত লঙ্ঘন করে কাজ শুরুর আগেই ঠিকাদারকে চুক্তির পুরো অর্থই অগ্রিম দেয়া হয়। প্রকল্পের টাকায় যুক্তরাষ্ট্র নেওয়া হয় মন্ত্রী, এমপি সহ 50 জনকে, আর মা, বোন, স্ত্রী, সন্তান নিয়ে যান সাবেক প্রতিমন্ত্রী পলক সহ অন্য আমলারা। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। শুভ খানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বাংলাদেশ হাইটেক পার্কের উদ্যোগে 2022 সালের 6 মে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। আয়োজন করা হয় রোড শোর। সরকারি আদেশ অনুসারে এই আয়োজনে অংশ নিতে 71 জনের বহর যায় নিউ ইয়র্কে। এর মধ্যে ছিলেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, প্রতিমন্ত্রী পলক, সংসদ সদস্য নাহিদ এজাহার, নুরুল আমিন, অপরাজিতা হক, পলকের পিএস সাইফুল ইসলাম, পিএ সাদ্দাম, পিও রাকিবুল, একরামুল সহ 50 জন আমলা। তাদের সব ব্যয় বহন করা হয় আইসিটি বিভাগ, হাইটেক পার্ক এবং সংস্থাগুলোর অধীন 7 প্রকল্প থেকে। সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তারা। প্রকল্পের অর্থে ভ্রমণ বিলাস কেন, তার সদুত্তর দিতে পারেননি হাইটেক পার্কের তৎকালীন এমডি বিকর্ণ কুমার ঘোষ। সেই সময় ডেফিনেটলি যৌক্তিক বলেই মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে। তো এখন একই জিনিস, কেউ হয়তো দেখবে যে এটা পজিটিভ, আবার কেউ হয়তো নেগেটিভও দেখতে পারে। শুধু তাই নয়, নিজ খরচে নিউ ইয়র্কে স্ত্রী কণিকা, 3 ছেলে, মা জামিলা আহমেদ, বোন ফারজানা আহমেদকে নিয়ে যান পলক। পিএস সাইফুল ইসলাম হাইটেক পার্কের এমডি সহ কয়েকজন প্রকল্প পরিচালকও স্ত্রী সন্তানকে নিয়ে যান। এখানেই শেষ নয়, কনসার্ট ও রোড শো আয়োজন করতে 34 কোটি 12 লাখ টাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান মেইন স্প্রিং লিমিটেডের সঙ্গে চুক্তি করে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, যার মধ্যে আইসিটি বিভাগ দেয় প্রায় 20 কোটি টাকা। হাইটেক পার্ক সূত্র বলছে, এই অনুষ্ঠানের খরচ যোগাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ চাঁদা নেওয়া হয়। পল্টন, সিটি ব্যাংক সহ 10 প্রতিষ্ঠান দিয়েছে 15 কোটি টাকা। চুক্তি তো ডেফিনেটলি একজন সরকারের পক্ষে যে কোনো একজন করবেই। আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল, সুতরাং আমি সরকারের পক্ষে স্বাক্ষর করেছি। অনুসন্ধানে দেখা যায়, মেইন স্প্রিং লিমিটেড নিজেরা না করে কাজটি যুক্তরাষ্ট্র ভিত্তিক পারাসা এন্টারটেইনমেন্টের কাছে হস্তান্তর করে। চুক্তির শর্ত অনুযায়ী ব্যাংক গ্যারান্টি পেলে মেইন স্প্রিংকে চুক্তি মূল্যের 50% অর্থ অগ্রিম দেওয়া যাবে। তবে নথিপত্রে দেখা যায় 2 দফায় মেইন স্প্রিংকে অগ্রিম দেওয়া হয়েছে $40,48,251 বা চুক্তির পুরো অর্থ। খোঁজ নিয়ে জানা গেছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেন ভাড়া ও শিল্পীদের সম্মানী সহ কনসার্ট আয়োজনে সব মিলিয়ে $11 লাখ খরচ হতে পারে। নিউ ইয়র্ক, বোস্টন, ওয়াশিংটন ডিসি ও সিলিকন ভ্যালিতে রোড শোর সিদ্ধান্ত হলেও আয়োজনটি হয়েছে শুধু নিউ ইয়র্কে। তাহলে এত অর্থ খরচ হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন বিকর্ণ কুমার ঘোষ। মাফ চেয়ে পারপর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা সম্ভব, চিহ্নিত করে তাদেরকে জবাবদিহিতে আয়ত্তে আনা সম্ভব, মূলত এই কারণে যে রাষ্ট্রীয় সম্পদ অপচয় হয়েছে, আত্মসাৎ হয়েছে। কারাগারে থাকায় এ বিষয়ে কথা বলা যায়নি জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পুরো রাজধানী এখন ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, আর এডিসের বিস্তার ও আক্রান্তের হার বিবেচনায় সবচেয়ে নাজুক অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, ধুলাইপাড় ও দনিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য। রোগীচাপ সামাল দিতে সাধারণ ওয়ার্ডের বাইরে সিঁড়ির পাশে সারি সারি শয্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্রই বলে দেয় পরিস্থিতি কতটা নাজুক। চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন 2200-র বেশি ডেঙ্গু রোগী। রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখা যায়, ঢাকার কম বেশি সব এলাকা থেকেই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। তবে ভয়াবহতার বৃত্ত থেকে এবারও বের হতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
আক্রান্ত ও মৃত্যু 200 চোখে এখানকার অবস্থা বেশ নাজুক। পাশাপাশি ঢাকা উত্তর সিটি আর চট্টগ্রাম বিভাগের চিত্রও খারাপ। যে স্প্রে করা হচ্ছে এলাকা ভিত্তিক বা সিটি কর্পোরেশন ভিত্তিক, এগুলো এখন দেওয়া হচ্ছে না। সন্ধ্যার সময় আগে ওষুধ দিত, এগুলো আমরা দেখতে পাই না। সব সময় যদি করা হতো তাহলে ডেঙ্গুর এতটা প্রকোপ হতো না। পরিস্থিতির অবনতি হলেও এবার ডেঙ্গু ব্যবস্থাপনায় বড় দুর্বলতা হচ্ছে। প্রতিবার বর্ষা মৌসুমে এডিসের জরিপ হলেও এবার তা করেনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ। এমনকি বর্ষা পূর্ব জরিপেরও তেমন ইঙ্গিত মিলছে না, যা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জরিপগুলো হলে একটা চিত্র পাওয়া যায় যে যে জায়গায় জরিপ হয়েছে কোথায় কোথায় বেশি রোগী পাওয়া যাচ্ছে এবং মশা নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। কাজেই সেটা তো নিশ্চয়ই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রোগীর যে তথ্যগুলো আছে সেই ঠিকানা ধরেও কিন্তু এই কাজটা করা যায়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপে যে চিত্র মিলছে তা বেশ উদ্বেগজনক। জরিপ অনুযায়ী ঢাকার প্রায় সব এলাকায় এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার অর্থ দাঁড়ায় পুরো রাজধানী এখন ঝুঁকিপূর্ণ। এমনকি উত্তরা, ধানমন্ডি, গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায়ও ব্রুটো ইন্ডেক্সের মাত্রা 50-এর বেশি। আর এডিসের ঘনত্ব ও রোগীর হার বিবেচনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা মুগদা, মান্ডা, যাত্রাবাড়ি, দোলাইপাড়, দনিয়া এলাকায়। পুরো ঢাকাটাই এখন হটস্পট। পুরো ঢাকা শহরেই এই ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে আছে। তো 20-এর উপরে থাকাটাই মানেই হচ্ছে আমাদের জন্য ডেঞ্জারাস। তবে কোনো কোনো জায়গায় এই ব্রুটো ইন্ডেক্স আমরা 90 পর্যন্ত পাচ্ছি। এই এডিস মশার ঘনত্বর সাথে ডেঙ্গুর একটি সম্পর্ক আছে, আবার এর সঙ্গে ডেঙ্গু রোগীও থাকতে হবে। যে কোনো একটা জায়গায় যদি আমরা কেটে দিতে পারি তাহলেই কিন্তু ডেঙ্গুটাকে ম্যানেজমেন্ট করা সম্ভব। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে কথা বলছেন চাকরি প্রত্যাশীরা। সরাসরি যাচ্ছি সেখানে। এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। শর্ত সাপেক্ষে উন্মুক্তের বিষয়টা পরিষ্কার করেন। সরাসরি যদি বলতেন যে 35 না হলে আপনারা মানবেন কিনা? আমরা আপনারা যেহেতু আনুষ্ঠানিকভাবেই এই কমিটির সঙ্গে বৈঠক করেছেন, মাঠে যেটাই বলেন সেটা আমরা শুনেছি 35 মানবেন না। আজকে যদি কি আলাপ হলো, মানবে কিনা? আমরা যতটুকু আলোচনা করেছি, আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে। আর সেটা ন্যূনতম 35 এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে। এটা শর্ত সাপেক্ষে উন্মুক্তর ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সেক্টর আমাদের গবেষণার একটা রিপোর্ট আছে, স্মারকলিপি দিয়েছে, সেখানে বিস্তারিত আছে। আচ্ছা, আমরা 9টা। আমার নাম হচ্ছে রাসেল আল মাহমুদ। আমরা 8 জন এসেছি। আমরা একটি সমন্বয়ক টিম হিসাবে এখানে এসেছি। আমি সমন্বয়ক টিমের পক্ষে কথা বলছি। আমরা প্রতিবেদন 7 কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে, প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাবো। ধন্যবাদ। একটা বিষয় আছে যে আমার বলা ছিল যে আমরা এখানে 12 জন সমন্বয়ক। আচ্ছা, আমি মোহাম্মদ আবু সাইদ, একজন সমন্বয়কারী বর্তমান আন্দোলনের। তো আমরা যারা আন্দোলন করতেছি, আমাদের 12 জনের একটা কমিটি আছে। আমাদের 12 জনের কমিটি একটা আন্দোলনের আমরা ডেট ঘোষণা করেছিলাম, যে ডেট ঘোষণার প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলনের ফলে এখানে আলোচনা টেবিলে আসছি। যদি আমরা 12 জন বাদে, যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলন ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী। সরাসরি ছিলাম সচিবালয়ে। মহালয়ার সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা। শরতের শুভ্র ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হলো দেবীপক্ষের আজ মহালয়া। সনাতন ধর্মমতে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে দেয়া হয় জল ও তর্পণ। পরে শুরু হয় মহালয়ার বিশেষ পূজা।
দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। তাদের প্রত্যাশা সব শঙ্কা কাটিয়ে এবারের পূজা হবে সার্বজনীন। শুভ মহালয়া সবাইকে। আজকের দিনটার জন্য আসলে সারা বছর আমাদের অনেক অপেক্ষা থাকে। সকালে আসলাম, মার আজকে আগমনী বার্তা, মা আসছেন, মাকে আগমন জানানোর জন্যই আসছি। এবছর দেবী দশভুজা মর্তলোকে আসবেন দোলায়, যাবেন ঘটকে চড়ে, যার দুটি অশনির সংকেত। তবু ভক্তদের চাওয়া সব অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি পালন করবেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। দেশে যে অশান্তি বিরাজ করছে এটা থেকে যেন আমরা সবাই উত্তরণ হয়, সবার মঙ্গল হয়। দেবীর কাছে আমরা যেটা বন্দনা করি, যেটা যে যত অশুভ শক্তি আছে সব শেষ হোক, সুখ সমৃদ্ধ হোক। আমাদের এই প্রিয় বাংলাদেশ কোনো রকমের এই মহামারী মরকের পর্যুদস্ত হবে না। এগুলো দেবীর আশীর্বাদে আমরা সবাই তা অতিক্রম করতে পারবো। এবছর দেশ জুড়ে প্রায় ৩২,০০০ মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। সারা বছরের ক্ষণগণনা শেষ করে আজ সূচনা হলো দেবী পক্ষের। এবছর ভক্তদের তাই মায়ের কাছে কামনা সকল অসুর বিনাশ হবে, অশুভ শক্তি নাশ হবে এবং দেশে প্রতিষ্ঠা হবে শান্তি। তাই এই উৎসবকে বরণ করে নিতে শঙ্কামুক্তভাবে সকলে চান এই উৎসব পালন করতে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 3 দিন ধরে অস্থির সাভার গাজীপুরের শিল্প এলাকা। আজও মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। আতঙ্কে কয়েকটি কারখানায় ছুটি, যানজটে ভোগান্তি চরমে। এবং বিস্ফোরক মামলায় আরও 7 দিনের রিমান্ডে সালমান এফ রহমান। সাবেক মুখ্য সচিব কামাল সহ 4 জন ডিবিতে গ্রেফতার বিগত সরকারের আরও 3 এমপি। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।